আসসালামু আলাইকুম। জেনেটিক্স চতুর্থ লেকচারে সবাইকে স্বাগতম। গত ক্লাসে আমরা জিন ম্যাপ এবং সেখান থেকে মধ্যবর্তী জিন নির্ণয় এবং কোইন্সিডেন্স ইন্টারফারেন্স নির্ণয় করা শিখছিলাম। তো এই চ্যাপ্টারটার নাম হচ্ছে লিঙ্কেজ এবং ক্রসিং ওভার, পঞ্চম অধ্যায়। তো এই পঞ্চম অধ্যায়ের লিঙ্কেজ ক্রসিং ওভারে আমাদের আরও কিছু আনুষঙ্গিক প্রশ্নাবলী বাকি রয়েছে। আমরা আজকে সেগুলো আগে দেখে ফেলার চেষ্টা করবো ইনশাল্লাহ। তাহলে আমাদের 5টা চ্যাপ্টার কমপ্লিট হয়ে যাবে আজকের চ্যাপ্টারটা পড়া শেষ হলে। একটা আমরা শুরুতে বংশগতিবিদ্যার ইতিহাস পটভূমি দেখে, দ্বিতীয়ত ম্যান্ডেলের যে নীতিমালাগুলো আছে ক্রসের এগুলো দেখছি, থার্ডলি ডিএনএ নিয়ে আমাদের এবং আরএনএ নিয়ে বংশগতির ভৌত রাসায়নিক ভিত্তি নিয়ে আমাদের তৃতীয় চ্যাপ্টার ছিল। চতুর্থ চ্যাপ্টারটা ছিল ম্যান্ডেলের সূত্রের ব্যতিক্রম সমূহ, বিভিন্ন অনুপাত। আর পঞ্চম চ্যাপ্টারটা হচ্ছে আমাদের লিঙ্কেজ এবং ক্রসিং ওভার। তো এখানে আমাদের জিন ম্যাপের যে ম্যাথটা এটা দেখে ফেলা হয়েছে। আমরা আজকে আনুষঙ্গিক প্রশ্নগুলো দেখে ফেললে এই 5টা চ্যাপ্টার কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ। তো তারপরে আমরা পরবর্তী দিন থেকে জেনেটিক্সের লেকচার 6ষ্ঠ চ্যাপ্টার থেকে শুরু করব। তো আজকে এই চ্যাপ্টারে আমাদের কি কি দেখতে হবে একটু আমরা যদি চোখ বুলিয়ে নিই এখানে। তো প্রথমত দেখতে পাচ্ছি লিঙ্কেজ এবং ক্রসিং ওভার বলতে কি বোঝো, উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করো। তারপরে বেশ কয়েকটা লিঙ্কেজের প্রকারভেদ এবং শ্রেণীবিন্যাস এগুলো খ বিভাগে আসে। তো এই টোটাল কোয়েশ্চেনটা আবার গত একটা কোয়েশ্চেন পড়ে ফেললে একসাথে অ্যাড হয়ে যাবে। সেটা কি, লিঙ্কেজ কি এর বৈশিষ্ট্য শ্রেণীবিভাগ উল্লেখ করো, ক্রসিং ওভার কি এর বৈশিষ্ট্য শ্রেণীবিন্যাস উল্লেখ করো। এই দুইটা প্রশ্ন পড়া হয়ে গেলে খ বিভাগের আলাদা করে কিছু লাগবে না, তাহলে গ থেকে খর উত্তর করতে পারবা। আর আরেকটা এক্সপেরিমেন্ট আছে এখানে, এটা আবার এবারের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে কি যে ক্রসিং ওভার বা লিঙ্কেজ মিওসিসের কোন ধাপে ঘটে এবং এটার একটা কোষতাত্ত্বিক প্রমাণ ব্যাখ্যা করো, বর্ণনা করো যে ক্রসিং ওভারটা বা লিঙ্কেজটা যে আসলেই ঘটতেছে এটার একটা কোষতাত্ত্বিক প্রমাণ বর্ণনা করো। তো এটা আসছে, এটা হচ্ছে মূলত হাচিনসনের একটা পরীক্ষা। তো এটা আমরা দেখার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো এই হচ্ছে আজকের ক্লাস। আমরা কথা না বাড়িয়ে ক্লাস কন্টেন্টে চলে যাই। ওকে, তাহলে দেখো প্রথমত হচ্ছে লিঙ্কেজ কি। তো আমরা সাধারণত জানি যে একটা ক্রোমোজোমে অনেকগুলা জিন থাকে। ওকে, ধরো এটা একটা ক্রোমোজোম, এটা ধরো একটা ক্রোমোজোম। তো এটা তার সেন্ট্রোমিয়ার, এর মাঝে অনেকগুলো জিন আছে। এটা ধরো 1 নাম্বার জিন, এটা 2 নাম্বার জিন, 3 নাম্বার, এটা 4, এটা 5, এরকম অনেকগুলো জিন তার মাঝে আছে। তো দেখা যায় সাধারণভাবে একটা ক্রোমোজোমের যে জিনগুলো থাকে এরা প্রত্যেকটাই গ্যামেট সৃষ্টির সময় মুক্তভাবে সঞ্চারিত হয়। 1 জিন আলাদা হয়ে যায়, 2 আলাদা হয়ে যায়, 3 আলাদা হয়ে যায়, 4 আলাদা হয়ে যায়, একজনের সাথে আরেকজনের কোনো সম্পর্ক থাকে না। অর্থাৎ যখন তারা মিওসিস প্রক্রিয়াতে গ্যামেট তৈরি করে তখন গ্যামেটে প্রত্যেকটা জিন আলাদা আলাদাভাবে সঞ্চারিত হয়। এটাই তো মেন্ডেলের কথা। কিন্তু দেখা গেল এর বিপরীতে কিছু এমন বৈশিষ্ট্য আছে যে একাধিক জিন একসাথে তারা সম্পর্কিত। ধরো 2 আর 3 জিন তারা দুজনে মিলে একটা জোট বাঁধছে, এমন জোট যে তারা একজন আরেকজনকে ছেড়ে যাবে না। এটা গ্যামেট তৈরি হোক আর মিওসিস হোক আর যা ইচ্ছা তাই হোক, তারা একজন আরেকজনকে ছেড়ে যাবে না। তখন সেই জিনগুলোকে বলা হয় লিঙ্কড জিন। আর এই লিঙ্কড জিনের এই ক্রিয়াটাকে বলা হয় লিঙ্কেজ। বুঝতে পারছি? তাহলে আমরা বলবো একটা ক্রোমোজোমে একাধিক জিনের একসাথে থাকাকে অথবা দলবদ্ধভাবে বংশগতিতে সঞ্চারিত হওয়ার প্রবণতাকে লিঙ্কেজ বলে। বাংলাতে এটা থেকে বলা হয় যুথাবদ্ধতা। ঠিক আছে, নামটা মনে রাখবো আমরা। বাংলাতে বলা হয় যুথাবদ্ধতা, ইংরেজিতে বলা হয় লিঙ্কেজ। আর জিনগুলোকে বলা হচ্ছে লিঙ্কড জিন। ওকে, তো আমরা এই নামগুলো মনে রাখবো। এখন কথা হচ্ছে আমাদের এই লিঙ্কেজ সর্বপ্রথম কে লক্ষ্য করেন? ঠিক আছে, আমরা একটু সেটা দেখার চেষ্টা করি। হচ্ছে বিজ্ঞানী মর্গান 1910 সালে প্রাণীতে সর্বপ্রথম ড্রোসোফিলাতে এই লিঙ্কড জিনটি লক্ষ্য করেন বা লিঙ্কেজ বিষয়টি লক্ষ্য করেন। পরবর্তীকালে বিজ্ঞানী হাচিনসন উদ্ভিদের মাঝে ভুট্টাতে এই লিঙ্কেজটি লক্ষ্য করেন। তাহলে প্রাণীতে সর্বপ্রথম শনাক্ত হয়েছে ড্রোসোফিলাতে, উদ্ভিদে সর্বপ্রথম শনাক্ত হয়েছে ভুট্টাতে, এবং মর্গান এবং হাচিনসন এই কাজটা করেছেন। ওকে, তো আমরা এই যে লিঙ্কেজ বা লিঙ্কড জিন ইত্যাদি ইত্যাদি দেখলাম, তো এই কথাগুলো আমরা শুনলাম। তো আসলে এই জিনটা থাকে কোথায়? আমরা সবাই জানি যে জিন থাকে ক্রোমোজোমে। তো সাধারণত আমরা জানি মানুষের ক্রোমোজোম আছে 23 জোড়া, তাই না? হ্যাপ্লয়েড অবস্থাতে অর্ধেক হয়ে যাবে, অর্থাৎ 23টি। তো এই 23টা হ্যাপ্লয়েড ক্রোমোজোমে জিন কতগুলা থাকে তোমরা জানো? জিন থাকে প্রায় 60,000 থেকে 70,000। ঠিক আছে, মানুষের 23টি ক্রোমোজোমে প্রায় 60,000 থেকে 80,000 বা এরকম কাছাকাছি জিন থাকে। ঠিক আছে, 60,000 থেকে প্রায় 80,000 পর্যন্ত জিন থাকে মানুষের 23টা ক্রোমোজোমে। তাহলে ক্রোমোজোমের চেয়ে জিনের সংখ্যা অনেক 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 পরিমাণে বেশি। ঠিক আছে, তো এই জিনগুলোর মাঝে যখন
কানেকশন থাকে, একটা জিন আর একটার সাথে কানেক্টেড থাকে, তখন তাদেরকে লিঙ্কেজ জিন বা লিঙ্ক জিন বলা হয়। তো আমরা এবার দেখবো এই লিঙ্কেজের বৈশিষ্ট্য। ঠিক আছে, তো আমরা লিঙ্কেজের এখানে বেশ কয়েকটা বৈশিষ্ট্য দেখার চেষ্টা করব। তোর মধ্যে একটু অ্যাড করো। ওকে, তোর মধ্যে প্রথম যে বৈশিষ্ট্যটা আমরা দেখবো সেটা হচ্ছে লিঙ্কেজ বা লিঙ্কড জিন সবসময় একই ক্রোমোজোমে অবস্থান করবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা, একাধিক জিন বা আলাদা জিনের মাঝে কিন্তু লিঙ্কেজ হবে না। লিঙ্কড জিন সবসময় একটা ক্রোমোজোমে, সেম ক্রোমোজোমে থাকবে। দ্বিতীয়ত, লিঙ্কড জিনগুলো ক্রোমোজোমে রৈখিক সজ্জায় অবস্থান করবে। অর্থাৎ এমন না যে তোমার এটা একটা ধরো সেন্ট্রোমিয়ার, এটা একটা ক্রোমোজোম, তারপরে তোমার ধরো এটা আরেকটা ক্রোমোজোম, এখন এইখানের 3 নাম্বার আর এইখানের 4 নাম্বার বা 3 নাম্বারের মাঝে লিঙ্কেজ হবে, এরকম না। মানে এটা সবসময় লিনিয়ারলি হবে, একটা ক্রোমোজোমে লিনিয়ারলি। ধরো এটা 1, তারপরে এটা ধরো 2, এটা 3, এটা 4। তাহলে যদি লিঙ্কেজ ঘটে সিরিয়ালি, সিরিয়ালি বলতে যে এটার সাথে এটারই হবে এরকম না, এই 2 এর সাথে 4-এরও হইতে পারে, 1 এর সাথে 3-এরও হইতে পারে, বাট একটা লিনিয়ার অবস্থাতে হবে। এরকম ক্রিস ক্রস আকারে লিঙ্কেজ হবে না। বুঝতে পারছি? লিঙ্কেজ সবসময় একটা সরল রৈখিক ক্রম অর্থাৎ লিনিয়ার ক্রম অনুসরণ করে হয়ে থাকে। বুঝতে পারছো? ওকে, তারপরে বলা হচ্ছে লিঙ্ক জিনগুলো সংঘবদ্ধভাবে সঞ্চারিত হয় প্রবণতা দেখা যায়, ফলে রিকম্বিনেশন ঘটে না। এমনিতে আমরা দেখি কি মিওসিস প্রক্রিয়াতে জিনগুলো আলাদা হয়ে যায়, প্রত্যেকে তার স্বাধীনভাবে সঞ্চারিত হয়। তো এই স্বাধীন সঞ্চারণের ফলে রিকম্বিনেশন ঘটে। আর এক্ষেত্রে যেহেতু লিঙ্ক জিনগুলো আলাদা হইতে পারতেছে না, তাহলে প্যারেন্টাল বৈশিষ্ট্যটা বজায় থাকতেছে, অনেকটাই মাতৃ বা পিতৃ উদ্ভিদের মতো, পিতৃ ক্রোমোজোমের মতোই থাকতেছে, মাতৃ ক্রোমোজোমের মতোই থাকতেছে, কারণ তারা আলাদা হইতে পারতেছে না। ঠিক আছে, যার ফলে রিকম্বিনেশনটা ঘটে না, বা ঘটলেও কম ঘটে, এটা আমরা মনে রাখবো। ওকে, আর কখন ঘটে? যদি মায়োসিসে কোনো কারণে ক্রসিং ওভার সৃষ্টি হয়, তখনই কেবলমাত্র এই পুনর্বিন্যাস বা রিকম্বিনেন্টটা ঘটতে পারে। কারণ আমাদের ক্রসিং ওভারের ফলে কি হয়, যে একদম ক্রোমোজোমের অংশটা স্থানান্তরিত হয়ে যায়, এক ক্রোমোজোম আরেক ক্রোমোজোমের অংশে স্থানান্তরিত হয়ে যায়। তাহলে সেক্ষেত্রে তখন এই লিঙ্ক জিনগুলো পুনর্বিন্যাস ঘটতে পারে। ঠিক আছে, তাহলে সাধারণত পুনর্বিন্যাস ঘটে না লিঙ্ক জিনে, বা রিকম্বিনেশন ঘটে না। যদি ক্রসিং ওভার ঘটে তাহলে কিছু ক্ষেত্রে ঘটতে পারে। আচ্ছা, আর লিঙ্কেজটা প্রকট প্রচ্ছন্ন জিনের মাঝে হইতে পারে, প্রকট জিনের মাঝে হইতে পারে, প্রচ্ছন্ন প্রকট জিনের মাঝে হইতে পারে। তারপরে প্রকট এবং প্রচ্ছন্ন এটা এখানে কোনো কিছু ভেরি করে না, যে কোনো দুইটা জিন হইলেই এবং তারা একই ক্রোমোজোমে থাকলেই তাদের মাঝে লিঙ্কেজ ঘটতে পারে। ওকে, আচ্ছা, লিঙ্কেজের ফলে যদি তুমি টেস্ট ক্রস করা হয়, সামনে একটা এক্সাম্পল আমরা দেখবো যে লিঙ্কযুক্ত জিনগুলোতে যদি টেস্ট ক্রস করা হয়, তাহলে টেস্ট ক্রসের সিম্পল নিয়ম কি? টেস্ট ক্রসের সিম্পল নিয়ম হচ্ছে যে প্যারেন্টালে তোমার F2 বংশধরে যেটা সৃষ্টি হবে, সেক্ষেত্রে প্রত্যেকটা বৈশিষ্ট্য সমান অনুপাতে বিদ্যমান থাকবে। যদি 4টা বৈশিষ্ট্য থাকে তাহলে অনুপাতটা হবে 1:1:1:1। এটা হচ্ছে স্বাভাবিক। ঠিক আছে, টেস্ট ক্রসের ক্ষেত্রে। বাট দেখা যায় যখন লিঙ্কড জিন সেখানে থাকে তখন সেটা হয় না। তখন যে তোমার প্যারেন্টাল যে বৈশিষ্ট্যরা আছে ওইটা প্রায় 95% বা 96% বজায় থাকে প্যারেন্টাল বৈশিষ্ট্য, আর বাকি 4-5% ওই ক্রসিং ওভারের কারণে সেক্ষেত্রে দেখা যায় তোমার রিকম্বিনেন্ট বৈশিষ্ট্য বজায় থাকে। ঠিক আছে, তাহলে এক্ষেত্রেও টেস্ট ক্রসের ফলাফলটা ঠিক থাকে না, অর্থাৎ আলাদা আলাদা রকমের, একটা বেশি একটা কম এরকম সৃষ্টি হয়। প্যারেন্টাল বৈশিষ্ট্যটা বেশি দেখা যায়, প্যারেন্টাল বংশধরটা বেশি দেখা যায়, কেন সেটা আমরা দেখবো সামনে। আচ্ছা, তো 5-6টা বৈশিষ্ট্য এখান থেকে দিলে আরো দিতে পারো যে প্রতিটা লিঙ্ক জিনের অ্যালিল হোমোলোগাস ক্রোমোজোমে থাকে। অবশ্যই এটা হোমোলোগাস ক্রোমোজোমে থাকবে। ঠিক আছে, সবসময় হোমোলোগাস ক্রোমোজোমে থাকবে। আর আরেকটা কথা বলা হয়েছে যে তোমার লিঙ্কড জিনের যে লিঙ্কেজটা, ধরো এটা লিঙ্কেজ, এখানে 2 আর 3 নং জিনের মাঝে লিঙ্কেজ হয়েছে, এটা 1, এটা 4, এটা 5। তো বলা হইতেছে এই লিঙ্কেজটার কারণে যে লিঙ্কেজের একটা তীব্রতা বা একটা বল এবং ক্রসিং ওভারের যে দক্ষতাটা, সেটাই লিঙ্কযুক্ত জিনের যত কাছাকাছি হবে তত সেখানে বলটা তীব্র হবে, আরো যত দূরে যাওয়া যাবে তত লিঙ্কেজের এই প্রবলতাটা আস্তে আস্তে কমে যাবে। তাহলে হচ্ছে লিঙ্কেজের নিকটবর্তী জিনগুলোর মধ্যে লিঙ্কেজ বল বেশি, ক্রসিং ওভার যার ফলে সেখানে হয় কম, আর অপেক্ষাকৃত দূরে গেলে লিঙ্কেজ বল কমতে থাকে, যার ফলে ক্রসিং ওভার হয় বেশি। একটু পরে নিলে আশা করি এগুলো পারবা, এগুলো খুব মানে বোঝার যে কিছু তেমন না, জাস্ট খালি মুখস্থ করবা। ওকে, তো তারপরে যতটুকু বোঝানো আমি বলে দিলাম, তোমরা এরপর এটা মুখস্থ করে নিবে 8টা বৈশিষ্ট্য। ঠিক আছে, অবশ্যই বুঝে মুখস্থ করতে হবে। তো আচ্ছা, এরপর আসতেছে আমাদের লিঙ্কেজের প্রকারভেদ। তো লিঙ্কেজকে বিভিন্ন ক্রাইটেরিয়ার উপর ডিপেন্ড করে বিভিন্ন ভাগে বিভক্ত করা হয়। যেমন ক্রসিং ওভার সংগঠন হচ্ছে কিনা এর উপর ডিপেন্ড করে লিঙ্কেজকে 2 ভাগে ভাগ করা হয়। একটাকে বলা হয় সম্পূর্ণ লিঙ্কেজ, একটাকে বলা হয় অসম্পূর্ণ লিঙ্কেজ। সম্পূর্ণ কোনটা? লিঙ্ক জিনগুলোর মধ্যে যদি মায়োসিসের সময় কোনো ক্রসিং ওভার এবং রিকম্বিনেশন না ঘটে, একদমই ঘটলো না,
তাহলে একদম আদি এবং আসল যে লিঙ্কেজটা আছে ওটাই বিদ্যমান রয়েছে, তখন সেটাকে সম্পূর্ণ লিঙ্কেজ বলে। তো এক্ষেত্রে যদি টেস্ট ক্রস করা হয় তাহলে কোনো রিকম্বিনেন্ট বৈশিষ্ট্যই সেখানে থাকে না, যা থাকে সবই হচ্ছে একদম প্যারেন্টাল বৈশিষ্ট্য। বুঝতে পারছি? আর বলা হচ্ছে যেমন এটার একটা এক্সাম্পল, ড্রসোফিলার ধূসর বর্ণ এবং খাটো বর্ণ বিশিষ্ট, ধূসর বর্ণ এবং খাটো ডানা বিশিষ্ট এবং কালো বর্ণ এবং লম্বা ডানা বিশিষ্ট ড্রসোফিলা, এই 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 বৈশিষ্ট্যটা হচ্ছে একটা এই সম্পূর্ণ লিঙ্কেজের উদাহরণ। ঠিক আছে? ড্রসোফিলার ধূসর এবং খাটো ডানা আর কালো এবং লম্বা ডানা, এই বৈশিষ্ট্যটা এই সম্পূর্ণ লিঙ্কেজের কারণে ঘটে থাকে। তো আমরা এখান থেকে 3টা পয়েন্ট মার্ক আপ করলাম। কিন্তু একটা হচ্ছে তার সংজ্ঞা। সংজ্ঞাটা কি? সংজ্ঞায় বলা হচ্ছে যে সেক্ষেত্রে ক্রসিং ওভার এবং রিকম্বিনেশন ঘটে না। দ্বিতীয়ত, টেস্ট ক্রসের ক্ষেত্রে সকল বৈশিষ্ট্যই পাওয়া যায় প্রজনক বা প্যারেন্টাল। আর এক্সাম্পল, ড্রসোফিলার ধূসর খাটো পাখা আর হচ্ছে কালো লম্বা পাখা। তো এই 3টা আমরা একদিকে রাখবো। এখন যদি অসম্পূর্ণ তোমার বলতে বলি, বলো তো এই 3টা থেকেই তুমি বিপরীত করে অসম্পূর্ণ বলতে পারবা? তাহলে অসম্পূর্ণের ক্ষেত্রে কি ঘটবে? যে মিওসিসের সময় ক্রসিং ওভার রিকম্বিনেশন ঘটবে, যার ফলে টেস্ট ক্রসের সকল বৈশিষ্ট্য যে সকল বংশধর যে প্রজনক পাওয়া যাবে তা না, কিছু রিকম্বিনেন্ট বংশধরও থাকবে। আর একটা এক্সাম্পল দিয়ে দিবা, তাহলে এই 3টা পার্থক্য হয়ে গেল। এখন পরীক্ষাতে যে পার্থক্য আসলে লেখা যাবে না 3টা পাশাপাশি করে। চলো আমরা অসম্পূর্ণটা দেখে ফেলি। তাহলে অসম্পূর্ণের ক্ষেত্রে সেম কথাই, যে ক্ষেত্রে স্বল্প মাত্রায় হলেও ক্রসিং ওভার এবং রিকম্বিনেশন ঘটবে, আর যদি ঘটে তাহলে সেক্ষেত্রে টেস্ট বংশধরের প্রজনক বংশধর অর্থাৎ প্যারেন্টাল ছাড়াও পুনর্বিন্যাসিত বা রিকম্বিনেন্ট বংশধর পাওয়া যাবে। এক্সাম্পল, ভুট্টার রঙিন কুঞ্চিত দানার জিন। ঠিক আছে? এটা একটু আমরা মার্ক করে দিব। আরেকটা বিষয় কি, যে প্রকৃতিতে অসম্পূর্ণ লিঙ্কেজটাই বেশি হয়ে থাকে। ঠিক আছে? এটা সৃষ্টিকর্তারই একটা কুদরত বলা যায়। কারণ হচ্ছে তোমার অসম্পূর্ণ সব যদি সম্পূর্ণ লিঙ্কেজ হইতো তাহলে নতুন কোনো ভেরিয়েন্টি তৈরি হইতো না, একদম সব প্যারেন্টালের মতোই থাকতো। বুঝতে পারছি? ক্রসিং ওভার ঘটতো না, বা ঘটলো একদম কম ঘটতো, তো নতুন নতুন প্রকরণ বা প্রজাতির সৃষ্টি হইতো না। এজন্য অসম্পূর্ণ লিঙ্কেজ ঘটার কারণে দেখা যায় যে এই বৈচিত্র্যটা রক্ষা পায়। ঠিক আছে? ভিন্ন ভিন্ন ধরনের প্রকরণ তৈরি হয়। ওকে, তো এটা হচ্ছে আমাদের লিঙ্কেজের প্রথম আমরা দেখলাম হচ্ছে শ্রেণী বিভাগ। তারপরে আমরা বলতেছি যে লিঙ্কেজে কোন জিনটা জড়িত তার সাথে ডিপেন্ড করে লিঙ্কেজ 2 প্রকার, অর্থাৎ প্রকট প্রচ্ছন্নতার উপর ভিত্তি করে লিঙ্কেজ 2 প্রকার। একটা বলা হয় কাপলিং বা সি স্ট্রিং লিঙ্কেজ, আর একটা বলা হয় রিপালশন বা ট্রান্স লিঙ্কেজ। একটু আমরা দেখার চেষ্টা করি। যখন লিঙ্কযুক্ত 2টা জিন দুইটাই প্রকট হয় অথবা দুইটাই প্রচ্ছন্ন হয়, তখন তাকে বলা হয় কাপলিং জিন, কাপলিং লিঙ্কেজ। ঠিক আছে? যেমন এই যে এক্সাম্পল দেখো এখানে, যে এখানে এ এবং বির মাঝে লিঙ্কেজ ঘটতেছে। এ বি দুইটাই কিন্তু ক্যাপিটাল, তার মানে দুইটাই প্রকট, এটা হচ্ছে কাপলিং। স্মল এ স্মল বি দুইটাই প্রচ্ছন্ন, তাহলে এটা হচ্ছে কাপলিং বা সিস। ঠিক আছে? তাহলে একদম কি বললাম আমরা? সিস। এটাকে সিস লিঙ্কেজ বলা হয়ে থাকে। ঠিক আছে? এক্সাম্পল বলা হচ্ছে বাটসন সুইট কপি এর মধ্যে লিঙ্কেজ লক্ষ্য করেন। বাটসন সুইট কপির মধ্যে লিঙ্কেজ লক্ষ্য করেন, এটা একটু মনে রাখবো আমরা। আচ্ছা, তারপরে রিপালশন লিঙ্কেজটা তাহলে বুঝতেই পারতেছো যে একটা প্রকট হবে একটা প্রচ্ছন্ন হবে, এরকম। যেমন এই যে এখানে দেখতেছো একটা ক্যাপিটাল একটা স্মল বি, একটা স্মল এ একটা ক্যাপিটাল বি, তাহলে এরকম একটা প্রকট একটা প্রচ্ছন্নের মাঝে যদি লিঙ্কেজ ঘটে তাহলে সেটাকে আমরা বলতেছি ট্রান্স লিঙ্কেজ বা রিপালশন লিঙ্কেজ। ওকে, তাহলে ভুট্টা এবং অনেক শস্যে এই লিঙ্কেজটা দেখা যায়, এটা মার্কআপ করে রাখবো এখান থেকে আমরা। ভুট্টা এবং অনেক শস্যে এই লিঙ্কেজটা দেখা যায়, আর ওইটা ছিল হচ্ছে সুইট কপিতে। ওকে, তো এগুলোও কিন্তু পার্থক্য আসলে তোমরা লিখতে পারবা, সংজ্ঞা দিবা, তারপরে এক্সাম্পল দিবা, উদাহরণ কোথায় থাকে এটা দিবা, অন্য কি নামে ডাকা হয় এটা দিবা। তাহলে 4-5টা বৈশিষ্ট্য কিন্তু এখান থেকে তৈরি করে ফেলা যায়। ওকে, তারপরে লিঙ্কেজে কোন ক্রোমোজোম জড়িত তার উপর ভিত্তি করে লিঙ্কেজ 2 প্রকার। একটাকে বলা হয় সেক্স ক্রোমোজোমাল লিঙ্কেজ, একটাকে বলা হয় অটোসোমাল লিঙ্কেজ। তাহলে সাধারণত এক্স এবং ওয়াই এই 2টা ক্রোমোজোমের মাঝে যদি লিঙ্কেজ ঘটে সেক্স ক্রোমোজোমে, তাহলে সেটাকে বলা হচ্ছে সেক্স ক্রোমোজোমাল লিঙ্কেজ। আর যদি অটোজোম যে বাকি 22 জোড়া ক্রোমোজোম আছে তাদের মাঝে যদি লিঙ্কেজ ঘটে তাহলে সেটাকে বলা হচ্ছে অটোসোমাল লিঙ্কেজ। ঠিক আছে? তো লিঙ্কেজের প্রকারভেদ কিন্তু শেষ, বৈশিষ্ট্য শেষ, পরিচিতিও শেষ। এবার আমরা চলে যাব ক্রসিং ওভারে। তো ক্রসিং ওভার কি, এটা তোমরা ইন্টারমিডিয়েটে অলরেডি পড়ে আসছো, জানার কথা। আমরা বলবো যে মায়োসিসের প্যাকাইটিন উপপর্যায়ে নন সিস্টার ক্রোমাটিডের মাঝে অংশের বিনিময়কে ক্রসিং ওভার বলে। ঠিক আছে? মায়োসিসের প্যাকাইটিন উপপর্যায়ে নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে অংশের বিনিময়কে ক্রসিং ওভার বলে। একটু আমরা বিষয়টা লক্ষ্য করি। ক্রসিং ওভার আমরা ইতোমধ্যে ওই দিন ডবল ক্রস ওভার পড়ে ফেলছি, এটা না পড়েই তো, যার ফলে তোমাদের জানার কথা। ধরো এটা একটা ক্রোমোজোম ছিল এ এবং বি। ঠিক আছে? আমি এ বি সূচিত করলাম না, জাস্ট একটা ক্রোমোজোম হিসেবে এটাকে রাখলাম। এটা আরেকটা ক্রোমোজোম ছিল নিচের দিকে, তার হোমোলোগাস। তো 2টা হোমোলোগাস ক্রোমোজোম। জাইগোটিন পর্যায়ে কি হয়, ওই দিন তোমরা পড়ছো সাইটোজেনেটিক্সে। জাইগোটিন পর্যায়ে কি হয়, এরা
ক্রোমাটিডে বিভক্ত হয়ে যায়। এটা একটা ক্রোমাটিড হইলো, এটা একটা ক্রোমাটিড হইলো, এটা একটা ক্রোমাটিড হইলো, এটা একটা ক্রোমাটিড হইলো। তার মানে একটা যে লাইন ছিল তারা ডিপেন্ডেন্ট হয়ে ডিভাইডেড হয়ে দুইটা লাইনে বিভক্ত হয়ে গেছে দুই দিকে। তার মানে এদেরকে আমরা বলতেছি ক্রোমাটিড। ওকে, এবার যখন প্যাকাইটিন উপপর্যায়ে আসবে তখন হবে কি, তাদের মাঝে এই যে এই দুইটা ক্রোমাটিডের মাঝে অংশের বিনিময় হবে। অর্থাৎ আমি দেখাই, এই দুইটা ধরো ঠিক থাকলো, এই পার্টটাও ধরো ঠিক থাকলো, এইখানে এসে তারা এরকম এইরকম ক্রস করে একটা আরেকটার দিকে চলে যাবে। বুঝতে পারতেছি? তার মানে একটা ক্রসের সৃষ্টি হবে এখানে, এই যে এরকম একটা ক্রসের সৃষ্টি হবে। এই যে ক্রসটা, এই ক্রসটাকে বলা হচ্ছে ক্রসিং ওভার। ঠিক আছে, তো আমরা যদি একটু একটু এখান থেকে সংজ্ঞাটা, তাহলে আমরা বললাম মাত্র যে যদি মিওসিসের প্যাকাইটিন উপপর্যায়ে নন সিস্টার ক্রোমাটিডের মাঝে অংশের বিনিময় ঘটে তাহলে তাকে ক্রসিং ওভার বলে। এই ক্রসিং ওভারের ফলে কিন্তু লিঙ্কেজের যে লিঙ্ক জিনগুলো আছে এরা রিকম্বিনেশনের বা পুনর্বিন্যাসের সুযোগ পায়। এটা না হইলে আর পুনর্বিন্যাস হইতো না, সব প্যারেন্টাল প্রজাতি থাকতো একদম পিতামাতার মতো। ওকে, তো আমরা যে এখানে চিত্রটা দেখানো হয়েছে, সরি, সেন্ট্রোমিয়ার গুলো কিভাবে তোমার হইতেছে, ক্রসিং ওভারের সৃষ্টি হইতেছে এবং ক্রসিং ওভারের ফলে কি হয় তা আমরা সাইটোজেনেটিক্সে বিস্তারিত ওই দিন দেখেছি। যার ক্লাসগুলো করি নাই করে নিব, হ্যাঁ, পিছনের ক্লাসগুলা পেন্ডিং রেখো না। তো যার ফলে কি হয় দেখো, এখানে আমাদের ক্রসিং ওভারের ফলে দুইটা প্যারেন্টাল বৈশিষ্ট্য, এটা এবং এটা প্যারেন্টাল থাকতেছে, আর বাকি দুইটা ক্রস ওভার বা রিকম্বিনেন্ট বংশধর তৈরি হইতেছে। বুঝতে পারছি? ওই দিন আমরা দেখছিলাম এবং এগুলো যে প্যারাসেন্ট্রিক ইনভার্সনে কেমন হয় ওইটার কনভার্সন দেখছি আমরা। স্বাভাবিক হচ্ছে এটা। ওকে, দুইটা প্যারেন্টাল থাকে, দুইটা হচ্ছে ক্রস ওভার বা আমরা বলতেছি যে রিকম্বিনেন্ট থাকে। ওকে, তো এটা হচ্ছে ক্রসিং ওভার। এখন এই ক্রসিং ওভারের প্রকারভেদ দেখাইতে বলছে। তো ক্রসিং ওভার সাধারণত বিভিন্ন ভাগে ভাগ করা হয়। আমরা আরেকটা জিনিস এখান থেকে বোঝা যায়, এই যে ক্রসিং ওভারের ফলে এখানে এক্স আকৃতির একটা অংশের সৃষ্টি হইতেছে না, এটাকে বলা হয় কায়াজমা। ঠিক আছে, নামটা মনে রাখবা, পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে ক নাম্বারে যে কায়াজমা কি। তাহলে আমরা বলবো ক্রসিং ওভারের সময় যে এক্স আকৃতির অংশটি সৃষ্টি হয় তাকে কায়াজমা বলে। ওকে, আচ্ছা, তো ক্রসিং ওভার সংগঠনের স্থান ভেদে দুই প্রকার। একটাকে বলা হয় জার্মিনাল বা মায়োটিক ক্রসওভার, একটাকে বলা হয় সোমাটিক বা মাইটোটিক ক্রসওভার। সহজ কথায় যদি জনন কোষে ক্রসিং ওভার ঘটে তাহলে তাকে বলা হচ্ছে জার্মিনাল বা মায়োটিক ক্রসওভার, যদি দেহ কোষে ক্রসিং ওভার ঘটে তাহলে তাকে বলা হচ্ছে মাইটোটিক ক্রসওভার। বুঝতে পারছি? জনন কোষে যদি ঘটে তাহলে সেটা হচ্ছে জার্মিনাল, আর এটাই হচ্ছে মূলত আমাদের এই কি বলা হচ্ছে বংশগতি অভিব্যক্তিগুলো রক্ষার ক্ষেত্রে কাজ করে। কেননা গ্যামেট থেকেই তো তোমার নতুন বংশধর সৃষ্টি হবে, সেখানে ক্রসিং ওভার ঘটলেই না কাজে দিবে। এখন দেহকোষে যদি ক্রসিং ওভার ঘটে এটা কাজের কাজ কিছুই না, কারণ ওই জীবের দেহ তো তৈরি হয়ে গেছে। তার দেহে ক্রসিং ওভার হলে নতুন কোষে আর কি বৈশিষ্ট্য, এটা তার নতুন গ্যামেট সৃষ্টি হইতেছে না, নতুন জীব সৃষ্টি হইতেছে না। তার মানে আমরা যদি তোমাদের প্রশ্ন করি যে জার্মিনাল আর সোমাটিক অর্থাৎ দেহকোষ আর জনন কোষ কোন ক্রসিং ওভারটা গুরুত্বপূর্ণ, তুমি অবশ্যই বলবা জনন কোষটা, কারণ সেখান থেকে নতুন বংশধর সৃষ্টি হবে। ক্রসিং ওভারের কাজই তো হচ্ছে নতুন বংশধরের নতুন বৈশিষ্ট্য সঞ্চার করা। তাহলে দেহকোষে এই যে সোমাটিক বা মাইটোটিক ক্রসওভার ঘটে এটার তেমন জেনেটিক্যালি কোনো গুরুত্ব নাই। ওকে ওকে, তো আমরা এই হচ্ছে দুইটার সম্পর্কে একটু আলোচনা করলাম। তারপরে আমরা চলে যাচ্ছি কায়াজমার সংখ্যার ভিত্তিতে ক্রসিং ওভার বিভিন্ন প্রকার হয়ে থাকে। একটা ক্রসওভার ঘটলে সেটাকে একক ক্রসওভার বলে, একটা কায়াজমা থাকে। দুইটা ক্রসওভার ঘটলে সেটা ডাবল ক্রসওভার করে বলে। এছাড়াও ট্রিপল ক্রসওভার থাকতে পারে, চতুর্থ 4 স্ট্র্যান্ড ক্রসওভার থাকতে পারে। ঠিক আছে, তো একটু এখান থেকে দেখে নাও। এই যে উপরের যে চিত্রটা লক্ষ্য করতেছো, এটা হচ্ছে একটা সিঙ্গেল ক্রসওভার। দেখো এই যে একটা ক্রসওভার করছে কোথায় বলো তো, এইখানে এই যে একটা কায়াজমা সৃষ্টি হয়েছে, তাহলে এটা হচ্ছে সিঙ্গেল ক্রসওভার। ওকে, তারপরে 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 পরীক্ষাতে যে বড় প্রশ্ন আসে তোমরা একটা এক্সাম্পল করে দেখা দেওয়ার চেষ্টা করবা। এখানে দেখো ডাবল ক্রসওভার করছে, এই যে এখানে একটা কায়াজমা এখানে একটা কায়াজমা, তাহলে এটা হচ্ছে ডাবল ক্রসওভার। বুঝতে পারছি? তারপরে এরপরে চিত্রটা দেখো, এখানে দেখো তিনটা ক্রসওভার করছে। ঠিক আছে, কই কই আইডেন্টিফাই করতে পারবা? দেখো এখানে একটা, এখানে একটা, আবার এইখানে একটা। ঠিক আছে, তাহলে তিনটা ক্রসওভার করছে, এটা হচ্ছে ট্রিপল ক্রসওভার। তারপরে 4 স্ট্র্যান্ড ক্রসওভারও আছে। ধরো এখানে যাই আমরা, এই যে এখানে দেখো এখানে একটা করছে, এখানে একটা করছে, এখানে একটা করছে, এখানে এটা হচ্ছে 4 স্ট্র্যান্ড ক্রসওভার। তো ক্রসওভারকে আমরা এই কায়াজমার সংখ্যার ভিত্তিতে 4 ভাগে বিভক্ত করতে পারি। সিঙ্গেল স্ট্র্যান্ড ক্রসওভার, তারপরে হচ্ছে তোমার ডাবল স্ট্র্যান্ড ক্রসওভার, 3 স্ট্র্যান্ড ক্রসওভার, 4 স্ট্র্যান্ড ক্রসওভার। ঠিক আছে, এগুলোর একটু চিত্র এঁকে দেখা দিও, তাহলে এটা ক্লাসিফিকেশনটাও শেষ। এরপরে আমরা দেখবো হচ্ছে আজকের মূল পড়া ও ক্রসিং ওভারের তাৎপর্য আছে, কিন্তু এটা পরীক্ষাতে আসে। ক্রসিং ওভার কি কেন দরকার বা কেন গুরুত্বপূর্ণ, তো লিখতে পারবা তোমরা যে ক্রোমোজোমের জিনের নতুন বিন্যাস ঘটতেছে, আর যার ফলে জেনেটিক প্রকরণ তৈরি হইতেছে,
এর ফলে জীবের মধ্যে অভিব্যক্তি বা নতুন ধরনের বিবর্তন দেখা দিতেছে। ক্রসিং ওভারের প্রকৃতি এবং শতকরা হার থেকে ক্রোমোজোমে জিনের সংখ্যা, পারস্পরিক দূরত্ব, জেনেটিক ম্যাপ অঙ্কন, আমরা যেটা গত জেনেটিক্স ক্লাসে দেখছি, ম্যাপ অঙ্কন করা যাইতেছে, কোইন্সিডেন্স, ইন্টারফারেন্স নির্ণয় করা যাচ্ছে। এবং আরেকটা ব্যাপার কি, লিঙ্কেজের কারণে যে জিনগুলো পুনর্বিন্যস্ত হইতে পারতেছিল না, এই জিনগুলোকে পুনর্বিন্যস্ত হইতে সহায়তা করতেছে ক্রসিং ওভার। আর জিনতাত্ত্বিক গবেষণায়, প্রজনন বিদ্যায়ও ক্রসিং ওভারের গুরুত্ব রয়েছে। তো এই কয়েকটা লিখে দিবা, এনাফ। ওকে, তারপরে আমরা এখন যা দেখবো সেটা হচ্ছে যে এই লিঙ্কেজটা বা ক্রসিং ওভারটা যে আছে তার কোষতাত্ত্বিক প্রমাণ। ঠিক আছে, তো এটা কেমনে হয় এটা একটু আমরা বিস্তারিত দেখার চেষ্টা করব। বইয়ের মতো করে দেখলে একটু এলোমেলো লাগবে তোমাদের, এটা আমি আলাদা করে পড়াচ্ছি। তাহলে দেখো, হাচিনসন 1992 সালে ভুট্টা নিয়ে গবেষণা শুরু করছে। তো ভুট্টার দানা দুই রকমের প্রকরণ পাওয়া যায়, একটা হচ্ছে রঙিন এবং পূর্ণ বীজওয়ালা, আরেকটা হচ্ছে বর্ণহীন এবং কুঞ্চিত বীজওয়ালা। একটা রঙিন এবং পূর্ণ বীজ, আরেকটা বর্ণহীন এবং কুঞ্চিত বীজ। ওকে, তো এই দুইটা নিয়ে তিনি, আগে আমার গল্পটা শুনো, পরে ওইখানে কাহিনীতে যাবো আমরা, এগুলো আগে দেখার দরকার নেই, গল্পটা শুনো আগে। তাহলে আমরা বলতেছি যে ভুট্টাতে দুই রকমের ভুট্টা দানা হাচিনসন কালেক্ট করলেন, একটা হচ্ছে রঙিন এবং পূর্ণ বীজওয়ালা, আরেকটা হচ্ছে কুঞ্চিত বীজওয়ালা এবং বর্ণহীন। তো এই দুইটা নিয়ে তিনি কি করলেন, প্রথমত ক্রস ঘটাইলেন। ঘটানোর পরে F1 বংশধরে, অর্থাৎ প্রথম জেনারেশনে তিনি যে বংশধরগুলা পেলেন তারা হচ্ছে হেটারোজাইগাস এবং রঙিন পূর্ণ বীজওয়ালা। অর্থাৎ যদিও রঙিন পূর্ণ বীজওয়ালা, বাট তাদের যে গ্যামেটগুলো আছে সেটা একরকম না, প্রকট প্রচ্ছন্ন মিলিয়ে, তারপরে তারা হচ্ছে হেটারোজাইগাস। ওকে, এবার তিনি কি করলেন, এই F1 বংশধরের সাথে প্যারেন্টের ক্রস ঘটাইলেন। এটাকে কি ক্রস বলে? F1 বংশধরের সাথে প্যারেন্টের ক্রস পড়াইছি তোমাদের, এটাকে বলা হয় টেস্ট ক্রস। তো টেস্ট ক্রস করলে F2 বংশধরে যে বৈশিষ্ট্যগুলো হইতে পারে তাদের প্রত্যেকেই সমান অনুপাতে বিরাজ থাকার কথা, এটা টেস্ট ক্রসের বৈশিষ্ট্য। তাহলে সেক্ষেত্রে কি কি বৈশিষ্ট্য হইতে পারে? 4টা। দেখো, এই 4টাকে যদি আমরা ক্রস করি তাহলে হইতে পারে রঙিন পূর্ণ বীজ, যেটা মাতৃ বৈশিষ্ট্য, বর্ণহীন কুঞ্চিত বীজ, এটাও মাতৃ বৈশিষ্ট্য, আর রঙিন কুঞ্চিত, এটা একটা নতুন বৈশিষ্ট্য, আর বর্ণহীন পূর্ণ, এটা আরেকটা রিকম্বিনেন্ট বৈশিষ্ট্য। তো এই 4টা বৈশিষ্ট্য হইতে পারে। টেস্ট ক্রসের মূল এবং যেটা প্রধান বৈশিষ্ট্য সেটা হচ্ছে যে 4টা বৈশিষ্ট্যই সমান অনুপাতে, অর্থাৎ 1:1:1:1 অনুপাতে বিরাজ থাকবে। হাচিনসন লক্ষ্য করলেন যখন F2 বংশধর সৃষ্টি হয়েছে তার মাঝে এই টেস্ট ক্রসের যে আদর্শ ফলাফলটা এটা না পায়া বরং উল্টা প্যারেন্ট হয়ে গেছে 90 থেকে 95% প্যারেন্ট যেগুলা, আর নতুন বৈশিষ্ট্য হয়েছে মাত্র 3 থেকে 4%। তখন তিনি এটার কারণ উদ্ঘাটন করার চেষ্টা করলেন এবং করে বুঝতে পারলেন যে নিশ্চয়ই এটার মাঝে এমন লিঙ্কড জিন আছে যারা কিনা একে অপরকে গেমেটে ছেড়ে যায় নাই, আগের মতোই আছে, ফলে প্যারেন্টাল বৈশিষ্ট্য থেকে নতুন ভেরিয়েন্ট তৈরি হওয়ার সুযোগ পায় নাই। অর্থাৎ এক্ষেত্রে প্যারেন্টাল বংশধরটা বেশি হয়েছে, তার মানে অবশ্যই এক্ষেত্রে কি ঘটছে, লিঙ্কেজ ঘটছে, লিঙ্কেজ আছে। তাহলে ক্রসিং ওভারের প্রমাণটা কই থেকে পাওয়া যায়? ওই যে সব কিছুর পরেও 3 থেকে 4% যে তোমার পাওয়া গেল, রিকম্বিনেন্ট বৈশিষ্ট্য পাওয়া গেল, তার মানে অবশ্যই সেখানে রিকম্বিনেশন ঘটছে। আর রিকম্বিনেশনটা তখনই ঘটতে পারে যখন সেখানে ক্রসিং ওভার ঘটে, তার মানে ক্রসিং ওভারও আছে। এই হচ্ছে পরীক্ষা। তো এবার আমরা বিস্তারিত গল্প শুনলাম, পরীক্ষাতে চলে যাই, চলো। আচ্ছা, তো এখানে আমি একটা ইমেজ শেয়ার করছি, তোমরা একটু দেখার চেষ্টা করো। স্ক্রিনটা ল্যান্ডস্কেপ মোডে দেওয়া দরকার, 1 মিনিট ওয়েট করো। হ্যাঁ, তাহলে আমরা পরীক্ষাতে এইভাবে লিখবো। হ্যাঁ, রঙিন এবং পূর্ণ বীজের জন্য যে জিনগুলো কাজ করে এরা হচ্ছে C++, C++, ঠিক আছে। বর্ণহীন কুঞ্চিতের জন্য যে জিনগুলো কাজ করে তারা হচ্ছে CS এবং CS। তো রঙিন পূর্ণটাকে আমরা মেইল এবং বর্ণহীন কুঞ্চিতটাকে আমরা ফিমেল ধরে এই ক্রসটা শুরু করতেছি, ঠিক আছে।
তাহলে এদের থেকে প্রথমত দেখবো আমরা কি কি গ্যামেট আসতেছে। প্রথমটা যেহেতু সবগুলাই সি প্লাস এস প্লাস, তাহলে রঙিনের জন্য সি প্লাস, পূরণের জন্য এস প্লাস, তাহলে এখান থেকে গ্যামেট আসলো সি প্লাস এস প্লাস। ওকে, পরে এটার থেকে যেহেতু সবগুলাই সিএস, তাহলে বর্ণহীনের জন্য সি, কুঞ্চিতের জন্য এস, গ্যামেট আসলো সিএস। এদের মাঝেই তো ক্রস হবে, তাহলে এদের মাঝে ক্রস হলো। হওয়ার পরে আমরা দেখলাম কি যে F1 বংশধরে তৈরি হইল সি প্লাস এস প্লাস সিএস। ওই যে বলতেছিলাম যে হেটারোজাইগাস বাট রঙিন পূর্ণ, কারণ তার মাঝে প্রকট সি প্লাস এস প্লাস, তাহলে সেক্ষেত্রে রঙিন এবং পূর্ণ বৈশিষ্ট্য পাইছে। এই পর্যন্ত ঠিক আছে। এখন হইল কি এই F1 এর সাথে আমাদের এই যে আমাদের ইয়া ছিল হচ্ছে তোমার মাতৃ উদ্ভিদটা যেটা ছিল বর্ণহীন কুঞ্চিত, এটা এর ক্রস ঘটাবো, যেটাকে আমরা টেস্ট ক্রস বলি। ঠিক আছে, প্যারেন্টের সাথে ক্রস। তাহলে আমরা টেস্ট ক্রস করলাম আমরা। তাহলে টেস্ট ক্রসে দুইটা প্যারেন্ট যাদেরকে নিতেছি তার হচ্ছে একটা এই যে এখানে উৎপন্ন হওয়া আমাদের F1 বংশধর সি প্লাস এস প্লাস সিএস, আরেকটা হচ্ছে যে মাতৃ উদ্ভিদটা সিএস বর্ণহীন কুঞ্চিত, তাদের মধ্যে ক্রস ঘটানোর পরে গ্যামেটগুলো কি কি আসবে। তাহলে প্রথমটা এই সি প্লাস এস প্লাস সিএস থেকে কি কি গ্যামেট আসতে পারতেছে, সি প্লাস এস আসতে পারতেছে, সি প্লাস এস প্লাস আসতে পারতেছে, সি এস প্লাস আসতে পারতেছে এবং সিএস আসতেছে। তো চারটা, ঠিক আছে। আর ওইখানে তো একটা গ্যামেটই আসবে যেহেতু তার সবগুলাই সিএস, তাহলে সেখান থেকে একটা সিএস আসলো। এবার আমরা F2 ক্রসটা কেমনে ঘটাতে হয়, চেকার বোর্ড দিয়েও ঘটাইতে পারো, অথবা যেহেতু এক্ষেত্রে একটা আছে, একটাতে চারটা গেমেট আর একটাতে একটা গেমেট, তাহলে এক্ষেত্রে আর চেকার বোর্ডে যাওয়ার দরকার নাই, আমরা এইভাবে যে রেখা টেনে দেখাই দিব। তাহলে প্রত্যেকটার সাথে ম্যাচ করে দেখাইবো সি প্লাস এস প্লাস তার সাথে সিএস, সি প্লাস এস তার সাথে সিএস, সিএস প্লাস তার সাথে সিএস, সিএস তার সাথে সিএস। তাহলে এক্ষেত্রে চারটা বংশধর যে তৈরি হইলো, তারপরে তোমরা দেখবা এখানে কোনটা বর্ণহীন এবং কোনটা রঙিন। তাহলে দেখো সি প্লাস থাকলে রঙিন, এস প্লাস থাকলে পূর্ণ, সি থাকলে বর্ণহীন, এস থাকলে কুঞ্চিত। তাহলে এইভাবে মিলায় দেখো কি হয়েছে। তাহলে প্রথমত আমরা দেখতে পাচ্ছি সি প্লাস এস প্লাস রঙিন পূর্ণ, সি প্লাস এস সিএস, তাহলে সেটা হচ্ছে রঙিন কুঞ্চিত, সিএস প্লাস বর্ণহীন পূর্ণ, সিএস সবগুলাই বর্ণহীন কুঞ্চিত। চারটা বৈশিষ্ট্য তৈরি হলো। তো টেস্ট ক্রসের পরে এই চারটা বৈশিষ্ট্যের পরিমাণ হওয়ার কথা ছিল 1:1:1, মানে এটা যদি 200 তৈরি হয় প্রকরণ, এটাও 200, এটাও 200, এটাও 200 প্রকরণ তৈরি হবে। অথবা এটা যদি 400 প্রকরণ তৈরি হয়, এটা 398টা, বা এটা 401টা, এটা 402টা, কাছাকাছি, মানে 1:1 হওয়ার কথা ছিল। বাট দেখা গেল হাচিনসন যে পরীক্ষাটা করার পরে তাদের ফলাফলটা তোমরা একটু লক্ষ্য করো। ফলাফলে কি দেখা যাচ্ছে, ফলাফলে দেখা যাচ্ছে তোমার যে দুইটা প্যারেন্টাল বংশধর ছিল, ওই যে রঙিন পূর্ণ আর হচ্ছে বর্ণহীন কুঞ্চিত, এই দুইটার পরিমাণ হচ্ছে 4032, 4035টা প্রকরণ, তার মানে অনেক বেশি। আর যে দুইটা নতুন প্যারেন্টাল বংশধর সৃষ্টি হইলো, তাদের পরিমাণ হচ্ছে একটা 149 আর একটা হচ্ছে 152, অনেক কম। তাহলে এদেরকে যদি আমরা পার্সেন্টেজ করি, তখন দেখতে পাই যে প্যারেন্টাল যে বংশধরগুলো আছে, এদের শতকরা পরিমাণ হচ্ছে মোট বংশধরের 96.4%, 96.4%। আর আমাদের যে রিকম্বিনেন্ট নতুন দুইটা বংশধর সৃষ্টি হলো, তাদের পরিমাণ হচ্ছে 3.6%। তো তখন হাচিনসন এখান থেকে এটাই ব্যাখ্যা দিলেন যে ক্ষেত্রে অবশ্যই এই জিনগুলোর মাঝে এই সি প্লাস এস, সি প্লাস এবং এস প্লাস এরা একটা লিঙ্ক জিন, আর সি এস এরাও একটা লিঙ্ক জিন। এরা একজন আরেকজনকে ছেড়ে যেতে চায় না, যার ফলে এরা মুক্তভাবে গ্যামেটগুলো সঞ্চারিত হইতে পারে না, হয়ে নতুন বংশধর সৃষ্টি, নতুন রিকম্বিনেন্ট বৈশিষ্ট্য তৈরি করতে পারে না। তাহলে এরা একদম প্যারেন্টালের মতোই অবস্থান বজায় রাখে, অর্থাৎ এই জিনগুলো হচ্ছে লিঙ্ক জিন এবং এখানে লিঙ্কেজ অবস্থান করতেছে। আর তাইলে লিঙ্কেজের পরেও সেখানে কেন রিকম্বিনেন্ট বৈশিষ্ট্য তৈরি হলো? সব তো একদম 100% প্যারেন্টাল হওয়ার কথা ছিল, তাই 100% তো প্যারেন্টাল হইল না। তখন তিনি বলতেছেন যে যদিও সেক্ষেত্রে লিঙ্কেজ আছে, বাট ক্রসিং ওভার বলে একটা টপিক আছে, এই ক্রসিং ওভার থাকার কারণেই দেখা গেল কিছু কিছু ক্ষেত্রে ওই যেখানে ক্রসিং ওভারটা ঘটছে ওইখানে লিঙ্ক জিনগুলো পুনর্বিন্যস্ত হয়ে গেছে, এবং হওয়ার কারণে খুব অল্প পরিমাণে রিকম্বিনেন্ট বংশধর অর্থাৎ 3.6% রিকম্বিনেন্ট বংশধর তৈরি হতে, পুনর্বিন্যস্ত বংশধর তৈরি হতে পারছে। তার মানে অবশ্যই এক্ষেত্রে ক্রসিং ওভারও কোনো না কোনো ক্ষেত্রে অল্প ক্ষেত্রে ঘটছে। ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে কি আইডিয়া পাইলাম? এই পরীক্ষা থেকে এটাই উপলব্ধ হয় যে প্রকৃতিতে লিঙ্কেজ এবং ক্রসিং ওভার এই দুইটারই অস্তিত্ব আছে। এই হচ্ছে হাচিনসনের পরীক্ষা। ঠিক আছে, তো এখন তোমরা এইভাবে দিয়ে দিবা। ঠিক আছে, বইয়ে কিন্তু একটা উদ্ভট চিত্র আঁকা আছে, তোমরা এইভাবে দিয়ে দিবা, দিয়ে এসে সেই ব্যাখ্যাটা দিয়ে দিবা। বুঝতে পারছো? আর বইয়ের চিত্রটা আমি দেখাই। আজকে
আজকে ক্লাসটা ফোনে রেকর্ড করতেছি আমি, একটু বাইরে তো আউটডোরে, যার জন্য দেখো এই যে বইয়ে কিন্তু এই চিত্রটা দেওয়া আছে, সিএস প্রত্যেকটা গেমেটকে আলাদা করে দেখানো হয়েছে, ঠিক আছে, এই প্রত্যেকটা গেমেটকে আলাদা করে। তো এটা দেওয়ার দরকার নাই, আমি যেমনি লিখছি ওমনি তোমরা রেখে শেষে ব্যাখ্যাটা দিয়ে দিবা, ঠিক আছে, যে কেন এরকম বংশধরের একটা বেশি হইলো আর একটা কম হইলো, এটার আধিক্য এবং স্বল্পতার কারণটা তোমরা দেখাই দিবা। রিকম্বিনেশন বলা হচ্ছে লিঙ্কেজ এবং ক্রসিং ওভারকে সেক্ষেত্রে কারণ হিসেবে উল্লেখ করে শেষ পর্যন্ত লিখে দিবা যে সুতরাং বংশগতীয়ভাবে লিঙ্কেজ এবং ক্রসিং ওভারের অস্তিত্ব রয়েছে তা প্রমাণিত। ওকে, তো আজকের ক্লাস আমরা এখানে সমাপ্ত করতেছি। আমরা জেনেটিক্স 5 লেকচারে একটু অনেকটা বেশি পড়ার চেষ্টা করবো, তোমরা একটু তৈরি থেকো। আমার চেষ্টা থাকবে তোমার এই যে লিঙ্গ নির্ধারণ এই চ্যাপ্টার সহ অ্যালেলিজম প্লিওট্রপিজম এটা সহ শেষ করে ফেলার, ঠিক আছে। তো একটু আমরা প্রত্যেকে তৈরি থাকবো। আমরা আগামী ক্লাসগুলোতে একটু লং করে নেওয়ার চেষ্টা করবো, কেননা যেহেতু তোমাদের ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে, রুটিনও হয়তো কিছুদিনের মাঝে দিয়ে দিবে, আমরা সিলেবাসটা তার আগে কভার আপ করে ফেলার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো ভালো থাকি সবাই, আসসালামু আলাইকুম।